আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করি। অধ্যায় 5, উদ্ভিদের কোষ, টিস্যু ও তার বিশেষত্ব। এই চ্যাপ্টার কন্টেন্টগুলো একটু আমরা দেখি। প্রথমেই বলছে যে টিস্যু ও তার প্রকারভেদ। আমাদের প্রথমে জেনে নেওয়া প্রয়োজন টিস্যু কী। তোমাদের মাঝে অনেকেই সেটা হয়তো জানো। তোমরা কোষ কী সেটা জানো, রাইট? আমরা বিগত চ্যাপ্টার যখন আলোচনা করেছিলাম সেখানে কোষ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তার ডেফিনিশন কী, তার স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আসলে কী সেটা আমরা এককোষী জীব, বহুকোষী জীব সম্পর্কে আলোচনা করেছিলাম। যদিও আমরা মিওসিস বা মাইটোসিস পড়েছিলাম, অ্যামাইটোসিসও পড়েছিলাম, বাট সবগুলি আমরা এক কোষ কেন্দ্রিক শিখেছিলাম। তুমি যে কোষ বিভাজনগুলো করেছো সেটা একটা কোষের মাঝে কীভাবে করে হচ্ছে ডিভিশনটা, সেটা তোমরা দেখেছিলে। তো সেক্ষেত্রে তোমরা জানো যে কোষ কী। এখন তোমরা এটা আমাকে বলো যে ধরো যে তোমার স্কিনের যে কোষগুলি তারা সবাই একই পারপাস সার্ভ করছে না। ধরো যে ত্বকের অন্যতম একটা কাজ হচ্ছে তোমার হচ্ছে যে বাইরের আঘাত থেকে রক্ষা করা। তাহলে দেখো এরা সবাই একই কাজই করছে, তাই না? সবাই মিলে একই কাজ করছে। তোমার হাড্ডি মানে অস্থির কাজ কি? তোমার দৃঢ়তা প্রদান করা, রাইট? তো দৃঢ়তা প্রদান করছে তারা। সেখানে অনেকগুলি কোষ, অনেকগুলি অস্টিওসাইট, অনেকগুলি অস্থিকোষ মিলে হাড্ডি তৈরি করতেছে। ঠিক বুঝতে পেরেছো আমার কথাটা? তার মানে একই রকম কোষ একই রকম কাজ যখন করছে এবং তারা নিশ্চয়ই একটা জায়গাতে থেকে করছে, তখন তুমি তাদেরকে টিস্যু বলছো। মানে ধরো কোনো কারণে তোমার আঙ্গুল একটু কেটে গেল এবং তুমি হাতে নিতে পারছো সে মাংসের টুকরোটাকে, তখন তুমি বলতে পারো তোমার হাতে টিস্যু এসেছে। ছোট্ট খণ্ড বা টিস্যু সেটা, ঠিক আছে? তার মানে একই রকমের অনেকগুলি কোষ একসাথে হয়ে একই কাজ যখন করে তখন তাকে টিস্যু বলে। সংজ্ঞাটা হচ্ছে এরকমই, ঠিক আছে? তুমি আরও সুন্দর করে শিখতে পারো সংজ্ঞাটাকে, বাট এই পয়েন্টগুলো অবশ্যই রাখার চেষ্টা করো। এবং অনেকগুলি টিস্যু মিলে কী হয়, অনেকগুলি কোষ মিলে যদি টিস্যু হয় তাহলে অনেকগুলি টিস্যু মিলে মানে সেম টাইপের টিস্যু মিলে কী তৈরি হয়? একটা অর্গান তৈরি হয়। অর্গান মানে হচ্ছে অঙ্গ, হ্যাঁ, অর্গান মানে হচ্ছে অঙ্গ। তো আবার অনেকগুলো অঙ্গ মিলে কি তৈরি হয়? একটা তন্ত্র তৈরি হয়। আর অনেকগুলি তন্ত্র মিলে একটা পুরো হিউম্যান বডি বা যে কোনো অ্যানিম্যাল বডি ক্রিয়েট হয়। এটা হচ্ছে চেইন। তোমরা ধীরে ধীরে শিখবে। ফ্লোটা মনে রাখতে চেষ্টা করো বা শব্দগুলো মনে রাখো। অনেকগুলি কোষ মিলে অনেকগুলি টিস্যু মিলে তৈরি হচ্ছে একটা অঙ্গ। অনেকগুলি অঙ্গ মিলে তৈরি হচ্ছে একটা তন্ত্রের ইংলিশ হচ্ছে সিস্টেম। এবং অনেকগুলি সিস্টেম মিলে তৈরি হচ্ছে একটা মানে অ্যানিম্যাল বডি, সেটা হিউম্যান বডিও হতে পারে। তো এই হচ্ছে মূলত টিস্যুর সংজ্ঞা। এবার দেখতে পাচ্ছ টিস্যুর প্রকারভেদ সম্পর্কে ওনারা বলছেন যে টিস্যু হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তোমরা শব্দগুলি শুনেই বুঝতে পারছো, ভাজক টিস্যু মানে হচ্ছে বিভাজিত হয় এমন টিস্যু, স্থায়ী টিস্যু মানে হচ্ছে রিটায়ারমেন্টে চলে গেছে এমন টিস্যু, রাইট? এটা খুবই সাদামাটাভাবে তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। এবার সামনে একটু অগ্রসর হই আমরা। দেখো ভাজক টিস্যু সম্পর্কে ওনারা বলছেন যে এখানে দেখো ইয়েলো মার্ক করা রয়েছে যে কোষগুলো বিভাজিত হতে পারে সেগুলো হচ্ছে ভাজক টিস্যু। কথাটা এটাই সাদামাটা, যে কোষগুলি বিভাজিত হতে পারে তাদেরকে তুমি ভাজক টিস্যু নামে ডাকতে পারো। এবার দেখো বলছেন ওনারা যে ভাজক কোষ মিলে ভাজক টিস্যু হবে, এটা খুবই স্বাভাবিক একটা কথা। আবার স্থায়ী অনেকগুলো টিস্যু কোষ মিলে একটা স্থায়ী টিস্যু হবে, এটাও খুবই স্বাভাবিক কথা। হোপফুলি বুঝতে পেরেছো, রাইট? আচ্ছা, তো এরপর দেখো আসতেছে ওনারা বলছেন যে ভাজক টিস্যুর কিছু বৈশিষ্ট্য, এবং এই জিনিসটা পরীক্ষাতে আসার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা এই একই টপিক তোমরা যখন ইন্টারে উঠবে তখন একই টপিক পড়বে, সেটা একটু ব্রডভাবে হয়তো পড়বে কিন্তু টপিক সেম। এবং এই প্রশ্নটা খুবই ফ্রিকোয়েন্টলি এসে থাকে যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। সরাসরি হয়তো বলে দেয় না, ধরো যেরকম চিত্র দেওয়া থাকে, যেরকম তোমার কী কী যেন চিত্র দেওয়া থাকে, আমাদেরকে বুঝে নিতে হয় এই চিত্রটা অঙ্কন করা হয়েছে ভাজক টিস্যুর চিত্র ধরে নিতে হয় আমাদেরকে, ঠিক আছে? এটা হচ্ছে ভাজক টিস্যু অঙ্কন করা হয়েছে, তো তখন বৈশিষ্ট্য লিখতে হয়। তো এখানে দেখো বৈশিষ্ট্যগুলি তুমি মনে রাখার চেষ্টা করো, এভাবে বোঝার চেষ্টা করো। ধরো যে একটা কোষ, সে যখনই তার মানে প্রাপ্তবয়স্ক হলো তখনই সে
তার স্বাভাবিক যেটা টেন্ডেন্সি, সে বিভাজিত হয়ে দুইটা কোষ প্রডিউস করলো। এরাও তো এখন অ্যাডাল্ট, তাই না? তো এরাও ধরো যে কিছুদিন যাওয়ার পরে যখন তারা নিজেরা প্রাপ্তবয়স্ক হলো, তারাও তাদের প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তারা আবার হচ্ছে যে তোমার আবার তারা কোষ বিভাজন করলো। তো বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যে তারা কিন্তু খুবই তাড়াহুড়ার ভিতরে রয়েছে, বুঝছো? এই যে একটা কনসেপ্ট, সেটা আমি যখন স্টুডেন্টস ছিলাম তখন আমার মনে পড়ে যে একটি ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে অন্যরকম পাঠশালা যদি ভুল না করে থাকি। তো সেখানে একজন ডক্টর, তিনি ক্লাস নিতেন, তার নামটা আমি ভুলে গিয়েছি আসলে, চশমা পরে। তো তিনি আর কি এরকম একটা কনসেপ্ট বলেছিলেন যে মানে টাইম নাই, এরকম একটা শব্দ তিনি বলেছিলেন যে এই যে তোমার ভাজক টিস্যুগুলো, তাদের টাইম নাই, এই একটা বিষয়কে পুঁজি করে আমরা সবগুলি বৈশিষ্ট্য মনে রাখতে পারি। কিভাবে সেটা দেখো। তোমার হচ্ছে যে ভাজক টিস্যুর কোষগুলো জীবিত ও অপেক্ষাকৃত ছোট। জীবিত না হলে কি বিভাজিত হইতে পারে না। তেমন জীবিত হওয়াটা ভ্যালিড। এই কথাটা আলাদাভাবে বলেছে এখানে, কারণ অনেক টিস্যু মৃত তাই। এবং তারা অপেক্ষাকৃত ছোট না, কারণ দেখো তারা তো মানে বিভাজিত হচ্ছে, তারা যখনই কিছু সময় যাওয়ার পর আবার তারা যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে, তারা আবার বিভাজনে চলে যাচ্ছে। মানে চুপচাপ থেকে খালি বড় হবে, সময় যাবে আর বড় হবে, এমনটা না। তারা হচ্ছে তোমার যখন সময় হচ্ছে তখন তারা আবার ইয়াতে চলে যাচ্ছে। মানে ধরো একটা কোষকে বলে জেনারেট হলো, ঠিক আছে, কথার কথা বলছি আমি। ধরো যে সে 2 দিন পরে সে আবার নতুন কোষে বিভাজন হওয়ার তার যোগ্যতা তৈরি হলো। তাহলে সে যদি আরও 4 দিন 5 দিন বিভাজন না হতো, তাহলে সে বড় হওয়ার সুযোগ পেত। এবং নর্মালি একটা কোষ তো অবশ্যই সাইজে বড় হবে সময়ের সাথে সাথে, কিন্তু এই সুযোগটা আসলে দেওয়া হয় না। ওদের কাজটাই হইতেছে দ্রুত বিভাজন যাও, লেট কইরো না, হ্যাঁ। তো এই জন্য তারা সাইজে ছোট হয়ে থাকে। এরপর দেখো বলছেন যে কোষের নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড় হয়ে থাকে এবং সাইটোপ্লাজম ঘন হয়ে থাকে। একটু বোঝার চেষ্টা করো যে তাদের সাইটোপ্লাজমটা সাইটোপ্লাজমটা ঘন এবং নিউক্লিয়াসটা বড় হওয়াটা কেন জরুরি, একটু বোঝার চেষ্টা করো। কারণ কোষ বিভাজন মানেই কিন্তু বেসিক্যালি নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন। ধরো যে একটা কোষ, সেখানে নিউক্লিয়াসটা একটু পরে তো 2টা হবে, তাই না? যখন 2টা কোষ তৈরি হবে, তাহলে কি সেম সাইজের 2টা নিউক্লিয়াস লাগবে না? তার মানে প্রথমত তাকে তো বড় হইতে হবে, তার মানে নিউক্লিয়াসটা সবসময় বড় হয়ে থাকা প্রয়োজন, যাতে করে পরবর্তীতে অর্ধেক হয়ে গেলেও মানে সে তার প্যারেন্টাল সাইজটা ধরে রাখতে পারে। বুঝাতে পারছি আমি, আশা করি। তো সেক্ষেত্রে আবার সাইটোপ্লাজম থকথকে হওয়া লাগবে কেন? পাতলা শরবত, ধরো যে তোমার এমনিই তুমি জগে শরবত বানাইছো, শরবত খুবই পাতলা, চিনি কম, আরেকজন তোমার বন্ধু চলে এসেছে, পানি মিশাইলা, আরও পাতলা হয়ে গেল না? আর মিষ্টি চলে গেল। তুই ঘন করে বানাইতা, তাহলে কি হতো যে আর একটু পানি দিলেও দুজন মিলে শেয়ার করে খেতে, বাট দুজনে মোটামুটি ভালো মিষ্টতা অনুভব করতে পারতা। তো এই জন্য তোমার সাইটোপ্লাজমগুলো অনেক ঘন থাকতে হয়, কারণ তাদেরকে তো নতুন নতুন কোষ তৈরি করতে হইতেছে। নতুন নতুন কোষ তৈরি হওয়া মানে কি? ওরও তো সাইটোপ্লাজম ওরা দিতে হইব না, ওরও সাইটোপ্লাজম ওকে দিতে হবে। তো সেজন্য মূলত ওদের সাইটোপ্লাজমে অধিক পরিমাণে মানে কম্পোনেন্টস থাকে, কম্পোনেন্টগুলো গিজগিজ করে, যাতে করে কোষ তুমি যতই বিভাজিত হও না কেন, তোমাকে আমি সাপ্লাই দিয়েই যাব, ঠিক আছে? এরকম একটা ভাবসা। এরপর 3 নম্বর পয়েন্টে বলছেন ওনারা যে এদের যে মানে এই যে ভাজক টিস্যুগুলো, সেগুলো তোমার এদের কোষগুলো সেলুলোজ দিয়ে পাতলা কোষ প্রাচীর থাকে। আচ্ছা, তোমরা কি জানো যে কোষের যে কোষ প্রাচীর থাকে, আমি হয়তো ওরকম চ্যাপ্টার এখন পড়াই নাই, আছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু এমনিতে তো কোষ মানে কি, যে বাইরে একটা কোষ প্রাচীর থাকবে, যে বাইরের দিকে যে লেয়ারটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। তোমরা জেনে রাখো, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। যদি কখনো তোমরা ভাইবা ফেস করো, অবশ্যই এই প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কোন কোষে কোষ প্রাচীর থাকে না। তোমরা অ্যান্সার দিবে প্রাণী কোষে। ওকে, টপিকটা যেহেতু উদ্ভিদ কোষ নিয়ে, তাহলে এখানে ওরা স্বাভাবিকভাবে ধরেই নিচ্ছে যে মানে কোষের কোষ প্রাচীর থাকবে। এখানে 2টা বাড়তি কথা আমি এখানে ওনারা অ্যাড করতে চেষ্টা করেছে, যেটাতে তোমরা ফোকাস করবে। সেটা হচ্ছে যে এদের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত? আনসার হচ্ছে
সেলুলোজ দ্বারা গঠিত। মনে রাখো, শুধুমাত্র উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে এমন কথাটা আমি বলি নাই, অন্যান্য অনেক কোষেরই কোষ প্রাচীর থাকে। ফর এক্সাম্পল, চাইলে মনে রাখতে পারো, ছত্রাকের যে কোষ, তাদের যে কোষ প্রাচীর সেটা হচ্ছে কাইটিন নির্মিত। কি বললাম? কাইটিন নির্মিত, চাইলে খাতায় লিখে নিতে পারো। এবং ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা হচ্ছে পেপটিডোগ্লাইকান নির্মিত। শব্দটা একটু বড় এবং জটিল, জাস্ট চাইলে মনে রাখতে পারো। তো এই হচ্ছে মূলত ব্যাপার। তো বিভিন্ন কোষেরই কোষ প্রাচীর থাকে, কিন্তু আমি বললাম যে প্রাণী কোষের থাকে না, এটাই বলেছি আমি, ঠিক আছে? তো কী যেন বলছিলাম আমি, সেটা হচ্ছে যে তুমি জানলা যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, এবং আরেকটা বাড়তি অ্যাট্রিবিউট হচ্ছে যে তাদের কোষ প্রাচীরটা পাতলাই তো হবে, কেবলই তো ফর্ম হইল, নতুন একটা কোষ তৈরি হলো, তাকে সময় দিতে হবে না শক্তপোক্ত হওয়ার জন্য? একটা গাছের ডাল বড় হচ্ছে, তো ডালের আগাটা তো কচি হবে, যখন অনেক দিন যাবে তখন সে না গাছ, শক্ত গাছ, তখন তুমি মোচড় দিলেও ভাঙবে না, এরকম একটা অবস্থা, রাইট? তার মানে পাতলা থাকে কোষ প্রাচীর। এবং দেখো যে কোষ গহ্বর থাকে না। আচ্ছা দেখো, কোষ গহ্বর তো বুঝো না, পড়েছো নিশ্চয়ই ক্লাস 6-এ থাকতে। আমি অনেক আগে একটা কোচিংয়ে ক্লাস নিয়েছিলাম ক্লাস 6-এর বাচ্চাদের, তখন আমার মনে পড়ে যে ওদের এই ফিগারটা ছিল, যদি ভুল না করে থাকি, ক্লাস 6 কিংবা ক্লাস 7 হবে। তো সেখানে তাদের এই চিত্র ছিল, এবং সেখানে কোষ গহ্বর বলতে একটি কোষের একটা কোষ গহ্বর থাকে, রাইট? কোষ গহ্বরটা কি, ধরো যে তুমি সকাল থেকে না খেয়ে আছো, পেটে ধরো যে গ্যাস ফর্ম হয়েছে, এটা জাস্ট বোঝানোর জন্য বলতেছি না যেটা কোষে গ্যাস ফর্ম হয়, মানে বোঝাতে চাচ্ছি যে একটা কোষ যখন তৈরি হয় তখন তার কোনো এরকম বাবল টাবল থাকে না, কোনো কোষ গহ্বর থাকে না, কিন্তু অনেক দিন যেতে দেখা যায় যে মাঝে একটা ভ্যাকিউম তৈরি হয়, বুঝছো? মানে ওখানে কিছুই থাকে না বলা যেতে পারে। তো 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 তোমার হচ্ছে যে ওই কোষ, আমরা তো জানা নেই কোষ গহ্বরে কিছুই থাকে না কিনা, মানে এমনিতেই আজকেই প্রথম মাথায় আসলো কোষ গহ্বরে কিছু থাকে কিনা, খুব সম্ভবত থাকে না, মানে এরকম কোনো কিছু ইনফরমেশন কখনো আর কি চোখে পড়েনি, হ্যাঁ, সম্ভবত থাকে না, বাট তোমরা চাইলে একটু অ্যানালাইসিস করতে পারো। আচ্ছা, তো কী যেন বলছিলাম, যে কোষ গহ্বর হতে তো সময় দিতে হবে, ওই সময় তো ওদের নাই। এরপর 5 নম্বর পয়েন্টটা বলছে, দেখো যে এই কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার। আমি যে চিত্রটা অঙ্কন করেছি সেটা একটা ষড়ভুজাকার, হেক্সাগোনাল একটা স্ট্রাকচার, বাট ইট মেবি পেন্টাগোনাল, মানে 5টা কোণা থাকবে। আচ্ছা, ষড়ভুজ মানে বুঝো তো না, 6টা কোণা, হ্যাঁ, হেক্সাগোনাল বলে, হেক্সা মানে 6। আচ্ছা, আজান দিচ্ছে, বাকি কথাটুকু একটু পরে বলি। আচ্ছা, তো যেমনটা বলছিলাম আমরা, যে পেন্টাগোনাল মানে 5 কোণা বিশিষ্ট, ডিম্বাকার, রাইট, ওভালের মতো, আয়তাকারও হতে পারে। এরপরে দেখো বলছেন ওনারা 6 নম্বর পয়েন্টে, যে কোষগুলো ঘন সন্নিবিষ্ট হওয়া এদের মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। আচ্ছা, আন্তঃকোষীয় মানে বুঝো, আন্তঃকোষীয় মানে কোষের মাঝে, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। আন্ত এবং অন্ত কথাটা আমরা একটু অ্যানালাইসিস করি। দেখো, ট্রেনে কি লেখা থাকে জানো? আন্তঃমহানগর, রাইট? আন্তঃমহানগর ইংলিশে তোমরা কীরকম ট্রেন বলো যে ইন্টারসিটি ট্রেন, রাইট? মানে সিটি থেকে সিটি, মানে ধরো যে ঢাকা ময়মনসিংহ 2টা আলাদা সিটি, তাহলে সিটি থেকে সিটি 2টা আলাদা সিটি। ইন্ট্রা মানে হইতেছে অন্ত, ইন্ট্রা বা অন্ত সেটা হইতেছে যে ইন্ট্রাসিটি বলতে বুঝবে সিটির মধ্যেই, ঢাকার এই প্রান্ত থেকে এই প্রান্ত। তুমি মেট্রো রেলের কথাটা অনেকটা বলতে পারো, এগুলো হচ্ছে ইন্ট্রাসিটি ভেহিকেল, রাইট? এবার আমাকে তোমরা বলো তো, আমি যদি তোমাদেরকে বলি আমি যে ইন্ট্রা ডিপার্টমেন্টাল স্পোর্ট, এটার মানে কি বোঝানো হচ্ছে? কিংবা আমাকে বলো, প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্নটা আমাকে বলতে পারো কমেন্ট করে, আমাকে বলো যে আন্তঃ মহাবিদ্যালয় খেলা, মহাবিদ্যালয় মানে তো কলেজ বোঝানো হয়, তাই না? মাঝখানে তো এটা নিয়ে কি যেন একটা ভিডিও ভাইরাল হয়েছিল একজন ভদ্রলোকের, কলেজ বাংলা কি সেটা নিয়ে। আচ্ছা, তো আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এই কথাটা নিয়ে এই কথাটা শেখানো হলো, এই তো। এবার আমাকে তোমরা বলো যে
আন্তঃকোষীয় মানে কি একটা কোষ আর একটা কোষ, দুইটা কোষের মাঝে। অন্তঃকোষীয় মানে কি একটাই কোষ তার নিজের ভেতরে নিয়ে কথা হচ্ছে, দুইটা আলাদা কোষ নিয়ে কথা হচ্ছে। এটা কিছুটা এমন, ধরো যে একটা বাড়ি, যে বাড়িতে ধরো যে আগেকার সময় দেখতে যে তোমাদের দাদা বা নানা, মোস্ট অফ দ্য কেসেস তুমি দেখবে যে তাদের অনেকগুলি ছেলে মেয়ে থাকতো। এখনকার সমাজে সেটা খুবই অপ্রতুল হয়ে গিয়েছে, দুর্লভ হয়ে গিয়েছে। যেটা ভালো নাকি খারাপ সেটা এখন থেকে কিছুটা বোঝা যাচ্ছে, সামনে আরও বোঝা যাবে। যাই হোক, তো কী যেন আমরা বলবো, তো ওই যে আগেকার সময় দেখবে যে অনেক বাচ্চা কাচ্চা, ঘরে কোনো জায়গা নাই, তাই না, গিজগিজ করতেছে, এরকম একটা ব্যাপার। তো যখন গিজগিজের কথাগুলো আসতেছে, শব্দগুলো উচ্চারণ কম করাটাই ভালো, কারণ জিনিসগুলো তারা নেগেটিভ একটা এক্সপ্রেশন ফুটে ওঠে। বাট দিন শেষে সেটা আনন্দের ব্যাপার, সন্তান আনন্দের, রাইট? এখন যারা রিজিককে ভিন্নভাবে দেখে, এখন তাদের কাছে এই বিষয়গুলো সাফারিংস। অধিক সন্তান হয়ে যাওয়া মানে হচ্ছে যে জীবন থেকে সুখ শান্তি চলে যাওয়া, ভালো মতো চলতে না পারা, ফিরতে না পারা, সন্তান ভালো মতো মানুষ করতে না পারা, এই কথাগুলি আসবে। কিন্তু এই কথাগুলি তাদের জন্য না যারা হচ্ছে যে রিজিককে ভিন্নভাবে দেখে, যারা দয়াময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং তাদের ভাবনা চিন্তাগুলো একটা অন্যরকম। যাই হোক, তো এখানে হলো যে তোমার হইতেছে যে ওই কোষগুলো তো মনে করে এরকম যে গিজগিজ করে হয়েই যাচ্ছে, বুঝছো, একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটা কোষ, তো ওদের মাঝে যে এরকম গ্যাপ থাকার ওরকম চান্স নাই। 7 নম্বর পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, খরিত বস্তু, বর্জ্য পদার্থ থাকে না। এই কথাটা খুবই সিম্পলি বলি, ধরো যে এই কোষগুলোর কাজ হচ্ছে মনে করো জাস্ট বিভাজন হওয়া, বুঝছো, এদের কাজ স্টোরিং করা না। স্টোরিং করা কোষে অন্য কোষ আছে, ওদের কাজ আছে, ওরা খাদ্য স্টোর করে রাখে। ফর এক্সাম্পল ধরো কিছু কোষ আছে, ওদের কাজ হলো খাদ্য জমা করা, স্টার্চ আকারে জমা রাখে, কখনো কখনো সুক্রোজ আকারে জমা রাখে, বুঝছো। তোমাদেরও অনেক কোষ আছে যে কোষগুলা জমা করে রাখে। তুমি কি জানো সেটা কি? তোমাদের যকৃৎ আছে না, লিভার, সেই যকৃৎ বা লিভার মূলত তোমাদের গ্লুকোজ থেকে সঞ্চয় করে রাখে, যে যকৃৎ, রাইট, কলিজার মতো। তো এবং কিছু কোষ আছে যাদের কাজ হতেছে কোনো কিছু ক্ষরণ করা। তুমি কি জানো যে অনেক কোষ ক্ষরণ করে? একটা উদাহরণ বলতে পারো তুমি? মানে তো তুমি আমার কথা না শোনার আগ পর্যন্ত তুমি যদি জেনে থাকো বা ভেবে যদি উত্তর দিতে পারো, তুমি কমেন্ট করে জানাও তো দেখি আমাকে। আমি তোমাকে সব থেকে সহজ একটা উদাহরণ তোমাকে আমি বলি, বুঝছো। লালা, তোমার যে লালা গ্রন্থির যে কোষগুলো আছে সেটাতে তোমার লালাক্ষরণ হচ্ছে না? হচ্ছে। তো তোমার ঠিক এর মানে এর সিমেট্রিক্যাল একটা তথ্য, সেটা চোখ দিয়ে পানি পড়ছে। ল্যাক্রিমাল যে গ্ল্যান্ড, আমাদের যে অশ্রুগ্রন্থি, সেই অশ্রুগ্রন্থি থেকে তোমার অশ্রুক্ষরণ হচ্ছে। তার মানে অনেক কোষ যে তোমার ক্ষরণ করে সেটা নিশ্চিত। আরও কঠিন এক্সাম্পল আছে, সেটা আমরা বলবো না। এরপর তোমার বর্জ্য পদার্থ করা, তো বর্জ্য পদার্থগুলো জমা থাকে না, বুঝছো। এবং যে কোনো কোষ মূলত অনেক দিন ধরে আছে, খেয়ে দিয়ে মনে করো তোমার মানে আছে না, অনেক দিন যখন একটা মানুষ বাঁচে তখন তার ভিতরে রোগ বালাই আসে, আজে বাজে জিনিস তার দেহে জমা হয়। কিন্তু একটা কচি বাচ্চা, তার দেহে খুবই চান্স আছে যে বাজে জিনিস কম, রাইট। একটা মানুষ দীর্ঘদিন যখন বাঁচে, সিগারেট খায় বা আর কোনো বাজে অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকে, দেন তার ধীরে 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 ড্যামেজ হয় তার দেহ। কিন্তু একটা বেবি সে অনেকটা ফ্রেশ, রাইট, নিষ্পাপ ধরি আমরা তাদেরকে। তো সেক্ষেত্রে এই হচ্ছে ব্যাপার। সম্ভবত আজকের ভিডিওটা এতটুকুই থাকুক, আমরা নেক্সট পর্বে হয়তো ভাজক টিস্যুর কাজ নিয়ে আলোচনা করব। ওকে।